নমস্কার, রণক্ষেত্রের আজকের সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগত। আমি সুদীপ চট্টোপাধ্যায় আছি আপনাদের সঙ্গে। বিশ্বের সেরা রণক্ষেত্রে এখন এই মুহূর্তে সরগরম, তার কারণ হোয়াইট হাউস কার এই বিষয়ে এখন ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে ইউনাইটেড স্টেটসের। আগেই বলেছি, প্রায় মাস চারেকের হাড্ডাহাড্ডি লড়াই এখন চূড়ান্ত পর্যায়ে। ৪৫তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আমেরিকার ৫০টি রাজ্যে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে এবং আমেরিকার প্রেসিডেন্ট পদের লড়াইয়ে ম্যাজিক ফিগার ২৭০। ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টন নাকি রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প? হোয়াইট হাউসের কুর্সির দখল নেবে কে, সেদিকে তাকিয়ে গোটা বিশ্ব। বেশ কয়েকটি রাজ্য, স্টেটস বলা যেতে পারে একেবারে রিয়েল ব্যাটেল গ্রাউন্ড, মানে রণক্ষেত্র। সেখানকার ভোট পরিস্থিতির উপর একটু জটিল প্রক্রিয়া। ভারতবর্ষের যে ভোট প্রক্রিয়ার সাথে একেবারেই সেটা মেলে না। অনেকটাই হচ্ছে তারা পরোক্ষভাবে ওখানকার মানুষ ভোট দেন এবং ইলেকট্রাল কলেজ তৈরি হবে। গত দুদিন ধরে এ বিষয়ে আপনারা যথেষ্ট অবহিত হয়েছেন। কিন্তু শেষ মুহূর্তে মুদ্রা প্রশ্নটি কে এগিয়ে আছেন, কে জিতবেন, আগামীকালই অনেকটা চূড়ান্ত হবে এবং চূড়ান্ত হওয়ার পর সেখানেই থেমে থাকছে না। এরপর নির্বাচিত হবে রিপ্রেজেন্টেটিভ যারা রয়েছেন এবং যেদিন জানুয়ারি মাসে আমেরিকার ডেতে নতুন ৪৫তম রাষ্ট্রপতি শপথ নেবেন, অর্থাৎ আরও দুটি স্টেজ বাকি থাকবে। তবে আগামীকালই নির্ধারিত হয়ে যাবে চূড়ান্তভাবে কে হতে চলেছেন আমেরিকার ৪৫তম রাষ্ট্রপতি। এই বিষয়টি নিয়ে আজকেও আমরা রয়েছি এবং যা পরিস্থিতি সেখানে যে সর্বশেষ যে সমস্ত সমীক্ষাগুলো এসছে সেখানে অনেকেই বলছেন, বিশেষ করে সংবাদ মাধ্যম, এবং এটা মানে খুবই উল্লেখযোগ্য যে প্রায় সবকটি সংবাদ মাধ্যমের জনমত সমীক্ষাতে ডেমোক্র্যাট হিলারি ক্লিন্টনই হতে চলেছেন প্রেসিডেন্ট। কিন্তু ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের প্রাক্কালে একটি ঘোষণা করেছেন, বলেছেন যে এবারের নির্বাচন হিস্টোরিক্যাল, তার কারণ প্রমাণ করে দেবে আমেরিকান ওয়ার্কিং ক্লাস কার দিকে। এটি ডোনাল্ড ট্রাম্প বলেছেন এবং সর্বশেষ অনেকেই আবার এখন দেখা যাচ্ছে একটি ভারতীয় মানে সর্বভারতীয় চ্যানেল দেখাচ্ছেন যে ডোনাল্ড ট্রাম্প নাকি এগিয়ে রয়েছে। পরিস্থিতি এরকম রয়েছে, গোটা বিশ্বের নজর রয়েছে, আমাদেরও রয়েছে। আমরা এই বিষয়ে বিতর্ক এবং বিশ্লেষণে যাব। রয়েছেন অধ্যাপক পুরুষোত্তম ভট্টাচার্য, যিনি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। অধ্যাপক ভট্টাচার্য, আপনাকে স্বাগত জানাচ্ছি। রয়েছেন সুপর্ণ মৈত্র, যিনি শিল্প এবং অর্থনীতি বিশেষজ্ঞ, এবং অমিতাভ মজুমদার, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, সমাজকর্মী। অমিতাভবাবু দীর্ঘ প্রায় ৩ মাস আমেরিকাতে তখন ছিলেন এবং নিয়মিত অমিতাভবাবু আমাকে ওখান থেকে মেসেজ করতেন আর কি, হোয়াটসঅ্যাপে পাঠাতেন আর কি, কীভাবে নির্বাচন প্রক্রিয়া এগোচ্ছে এবং নানা রকমভাবে তিনি সমৃদ্ধ করতেন। আমি অমিতাভবাবু এবং সুপর্ণবাবু আপনাদের দুজনের কাছে আসছি। প্রথমে পুরুষোত্তমবাবু, আপনাকে দিয়ে শুরু করছে। ভোট গ্রহণ প্রক্রিয়া যেহেতু শুরু হয়েছে, আগামীকাল অনেকটাই ছবিটা পরিষ্কার হয়ে যাবে। এরকম একটা জায়গা থেকে দাঁড়িয়ে খুব স্বাভাবিকভাবে যে প্রশ্নটা সবার আগে এগিয়ে আসছে যে ডোনাল্ড ট্রাম্প এবং হিলারি ক্লিন্টন, সংবাদ মাধ্যমের উপর মানুষ ভরসা করেন এবং বেশিরভাগ সংবাদ মাধ্যমে তো হিলারি ক্লিন্টনকে এগিয়ে রাখা হয়েছে। কিন্তু প্রকৃতভাবে যদি আমরা দেখি ব্যাপারটা কি তাই, না শেষ মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প, কেন দুটো টার্মে ডেমোক্র্যাটরা ছিল আমেরিকাতে, তৃতীয় টার্মে যদি ডেমোক্র্যাটরা আসে সেটাও একটা অঘটনই ঘটবে। একটাই মাত্র আপনার প্রেসিডেন্ট আছে যেখানে আপনার একটি বিশেষ পার্টি দুটো টার্মে ক্ষমতায় থাকার পরও সেই পার্টিরই প্রার্থী পরের টার্মে জয়ী হয়েছিলেন। এটা হয়েছে আপনার 80-র দশকে। রোনাল্ড রেগান দুটো টার্ম পেয়ে প্রেসিডেন্ট ছিলেন। তারপরে ইনফ্যাক্ট জর্জ বুশ সিনিয়র, তিনিও রিপাবলিকান প্রার্থী ছিলেন, ইনফ্যাক্ট তিনি ইলেক্টেড হন। মানে কিন্তু মোটামুটিভাবে আপনি যেটা বলেছেন সেটাই সঠিক যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আপনার সাধারণত দেখা গেছে যে দুটো টার্মের পর মার্কিন জনগণ তারা পছন্দ করেন যে অন্য পার্টির প্রার্থী প্রেসিডেন্ট হন। কিন্তু আমার মনে হয় যে এই নির্বাচনটা একটু 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 ভিন্ন ধরনের। মানে এখানে যেটা ঘটছে সেটা হচ্ছে যে আমি জানি না আমাদের দেশের জনগণ তারা হয়তো অত মনোযোগ দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এই দীর্ঘ নির্বাচন প্রক্রিয়া অনুসরণ করেন না,
কিন্তু মনে রাখতে হবে যে এই প্রক্রিয়াটা কিন্তু অ্যাকচুয়ালি শুরু হয়েছে 2015 ফেব্রুয়ারি থেকে। মানে যখন আর কি প্রাইমারি মানে আমেরিকান সিস্টেমটা হচ্ছে মানে কি বলবো, খুব সংক্ষেপে বলতে গেলে যে মানে পার্টি প্রার্থী মনোনীত করে দিল পার্টির হাইকমান্ড এবং তারপরে তারাই প্রতিদ্বন্দ্বিতা করলেন, এটা কিন্তু তা নয়। রেজিস্টার্ড ভোটার মানে যারা নিজেদেরকে রেজিস্টার্ড রিপাবলিকান এবং রেজিস্টার্ড ডেমোক্র্যাট বলে ইয়ে করেন মনে করেন, তারাই অ্যাকচুয়ালি প্রার্থী নির্বাচন করেন এই প্রাইমারি ইলেকশনগুলো মারফত। তো কাজেই মানে যেটা আমি মানে বলতে চাই সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প হচ্ছেন এবার একটু ভিন্ন ধরনের রিপাবলিকান প্রার্থী। তার কারণটা হচ্ছে যে তিনি 16 জন রিপাবলিকান প্রার্থীকে হারিয়ে ইনফ্যাক্ট তিনি নমিনেশন পেয়েছেন এবং এই নমিনেশন পাওয়ার পথে তিনি ইনফ্যাক্ট রিপাবলিকান যে কোর লিডারশিপ মানে আমাদের দেশের পরিভাষা হাইকমান্ড তাদেরকে কিন্তু অনেকটাই চটিয়ে দিয়েছেন। কেননা তিনি একটু প্রথা বহির্ভূতভাবে তাঁর নীতি ঘোষণা করছেন এবং 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 শুধু তাই না, তাকে নিয়ে অনেক রকম কথা উঠেছে, অনেক রকম স্ক্যান্ডাল, সেগুলো সম্প্রতি প্রকাশ্যে এসছে। কাজেই রিপাবলিকান সত্যি কথা বলতে গেলে কি যে রিপাবলিকান যে এস্টাবলিশমেন্ট তারা কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে খুব স্বচ্ছন্দ অবস্থায় নেই, এটা কিন্তু সত্যি। কিন্তু তারপরে ফাইনালি যখন জুলাই মাসে যখন দেখা গেল যে তিনি সবচেয়ে বেশি ইয়ে নিয়ে এসছেন, ডেলিগেট নিয়ে এসছেন, তখন তাকে প্রার্থী করতে তারা বাধ্য হলেন এবং এখন অবভিয়াসলি খানিকটা বেকায়দায় পড়ে তাদেরকে অ্যাকচুয়ালি ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করতে হচ্ছে। কাজেই এই আমার মনে হয় পটভূমিকাটা কিন্তু মাথায় রাখার দরকার যে ডোনাল্ড ট্রাম্প একটু প্রথা বহির্ভূত অ্যাকচুয়ালি এক রিপাবলিকান প্রার্থী এবং তিনি কিন্তু আন্ডারডগ। মানে লেটস বি ভেরি ক্লিয়ার অ্যাবাউট দ্যাট, তিনি কিন্তু গোড়া থেকেই আন্ডারডগ। তার কারণ হচ্ছে যে মার্কিন যে আপনার বিশেষ করে সংবাদ মাধ্যম তারপরে এবং মানে আমরা এস্টাবলিশমেন্ট বলতে যা বুঝি আর কি, তারা সকলেই কিন্তু ট্রাম্পের বিরুদ্ধে। এবং আমার যেটা মনে হয়েছে, আমিও এই ধরুন এই নির্বাচন প্রক্রিয়াটা গত অনেকদিন ধরেই অনুসরণ করছি, আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে ট্রাম্প কিন্তু একদিক থেকে ঠিক কথা বলছেন যে তার বিরুদ্ধে ইনফ্যাক্ট একটা কি বলবো একটা এস্টাবলিশমেন্টের একটা বায়াস, সেটা একটা খুব পরিষ্কার এবং সংবাদ মাধ্যম অ্যাকচুয়ালি যেভাবে সংবাদ পরিবেশন করছে সেটা একপেশে, এর কিন্তু অনেকটাই সত্যি। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে এখানে আমাদের অত জটিল বিশ্লেষণে যাওয়ার সময় নেই, তার জন্য অনেকটা কিন্তু তিনি নিজেই দায়ী। এবার ফাইনালি আসি যে কার দিকে পাল্লা ভারী। দেখুন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে পাল্লা কিন্তু হিলারি ক্লিন্টনের দিকেই ভারী। আমি আমাদের দেশের সংবাদ মাধ্যমের এগুলো খুব একটা অনুসরণ করিনি, আমি কিন্তু প্রধানত CNN, BBC এইগুলোই অনুসরণ করি এবং আমি আসার আগে দেখে এলাম যে BBC এখন মোটামুটি মানে ধরুন একটা কিন্তু দেখুন আমেরিকার মানচিত্রটা মনে রাখতে হবে যে অ্যাকচুয়ালি এই প্রেসিডেন্সিয়াল ইলেকশন কিন্তু 50টা ইলেকশন, কেননা 50টা স্টেট এবং তারা কিন্তু তাদের নিজস্ব ইলেকশন কমিশন আছে, আছে, তারা কিন্তু ওখানে কিন্তু কোনো সেন্ট্রাল ইলেকশন কমিশন নেই এবং এই 50টা স্টেটে ইনফ্যাক্ট আলাদা করে নির্বাচন হচ্ছে। এখন মোটামুটিভাবে বেশিরভাগ স্টেটই হচ্ছে আপনার হয় ডেমোক্রেটদের জয়ী করে অথবা রিপাবলিকানদের জয়ী করে, দ্য সো কল্ড ব্লু স্টেটস অ্যান্ড রেড স্টেটস। এখন তার বাইরে যেগুলো আছে সেগুলোকে বলা হয় ব্যাটল গ্রাউন্ড স্টেটস। মানে ওই ব্যাটল গ্রাউন্ড স্টেটস সেই অ্যাকচুয়ালি তারাই হচ্ছে আপনারা বলতে পারেন তারাই অ্যাকচুয়ালি নির্বাচনটা আলটিমেটলি নির্ধারণ করে। মিশিগান, নর্থ ক্যারোলিনা, এই সমস্তগুলো, নর্থ ক্যারোলিনা, ফ্লোরিডা, তারপরে ওহিও আছে, তারপরে ওহাইও, তারপরে আপনার নেভাডা, ইভেন মিশিগান পর্যন্ত। মিশিগান বরাবরই ডেমোক্রেটিক দিকে থাকে, এবারও মিশিগানও কিন্তু আপনার একটা টস আপ স্টেট, যেটাকে বলা হচ্ছে টস আপ স্টেট। আমি আবারও আসবো আমি জাস্ট একটা কথা বলে শেষ করি, সেটা হচ্ছে যে আমি যে লাস্ট যে ফিগারটা দেখে এলাম সেটা হচ্ছে যে মানে ওরা এই ক্যালকুলেশনের ভিত্তিতে হিলারি ক্লিন্টন এই মুহূর্তে 254
ইলেকটোরাল ভোট তার আছে, মানে যেগুলো আর কি কনফার্ম। আমি এগুলো কনফার্ম, আমি ব্যাটল গ্রাউন্ড স্টেটের মধ্যে যাচ্ছি না, আমি বলছি এগুলো কনফার্ম। আর ডোনাল্ড ট্রাম্পের আছে 164। কাজেই আপনি যদি খুব সহজ অঙ্কটা যদি ভেবে দেখেন যে 270-এ পৌঁছানো কার পক্ষে বেশি সহজসাধ্য, হিলারির পক্ষেই বেশি সহজসাধ্য ট্রাম্পের তুলনায়, কারণ ট্রাম্পকে আরো 106টা ইলেকটোরাল ভোট অ্যাকচুয়ালি জিততে হবে যদি তাকে তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে হয়। সুপর্ণবাবু, এই যে আপনি বললেন যে ডোনাল্ড ট্রাম্প একটা কথা বলেছেন যে এটা ঐতিহাসিক একটা লড়াই। আমরা যদি মার্কিন যুক্তরাষ্ট্রকে দেখি এবং আমরা রিপাবলিকান ক্যান্ডিডেটকে জানি, হিলারি ক্লিন্টন, ডোনাল্ড ট্রাম্প, ডেমোক্র্যাট আপনার হিলারি ক্লিন্টন, তারা কি কি জিনিসগুলোকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছেন এটা বোধহয় সকলের জানাটা খুব দরকার। এবং আমেরিকার ওই ভৌগোলিক আসপেক্টটা নিয়ে কথা বলেছেন, এবং ট্রাম্প একটা কথা বলেছেন যে ওয়ার্কিং ক্লাস, এই শব্দটা কিন্তু উনি ব্যবহার করেছেন। আমি এটাকে বলি, এটাতে আমেরিকাকে বলা হচ্ছে WWC, মানে হোয়াইট ওয়ার্কিং ক্লাস। এবং হোয়াইট ওয়ার্কিং ক্লাস যদি আমরা দেখি, দেখা যাবে যে এরা 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 মূলত এদেরকে কি করে ডিফাইন করা হচ্ছে হোয়াইট ওয়ার্কিং ক্লাসটাকে। এখানে ডেফিনিশনের অনেক তারতম্য আছে, ক্রাইটেরিয়ার তারতম্য আছে, কিন্তু যদি সব কিছু মিলিয়েও যদি একটা করা যায়, দেখা যাবে হোয়াইট ওয়ার্কিং ক্লাস মূলত যারা ধরছেন যে যাদের স্বল্প শিক্ষা, স্বল্প রোজগার, এবং যারা এখন খুবই এইভাবে তারা নিজেদেরকে বড্ড বেশি কোণঠাসা মনে করছেন, তারা কোথায় অবস্থান করেন এটাও দরকার। দেখা যাবে যে হোয়াইট ওয়ার্কিং ক্লাস, এই যে 41% যারা সাপোর্ট করছে ডোনাল্ড ট্রাম্পকে, হোয়াইট ওয়ার্কিং ক্লাস, তাদের মধ্যে মূলত তারা নন সাউথ, মানে সাউথ এরিয়াতে থাকে কম, নন সাউথ এরিয়ায় বেশি থাকে, এবং রুরালে থাকে 34%। আমেরিকান সাউথ এরিয়াটা কোনটা বলে, এই যে আমরা ডালাস টু ফ্লোরিডা আর টেক্সাস টু লুইসিয়ানা, এখানে যদিও দেখা গেছে যে আমরা যেটা বলছিলেন পুরুষোত্তম একটু আগেই, রিপাবলিকান প্রার্থী আগে রোনাল্ড রেগান জিতেছেন, ওটা পরে ডেমোক্রেটরা করতো, কিন্তু কেন রিপাবলিকানদেরকে ওরা ভোট দিতে চাইতেন না বা ডেমোক্রেটদের চাইতেন, কারণটা কি? যদিও এরা মুক্ত অর্থনীতির কথা বরাবরই রিপাবলিকানরা বলে এসছেন। পরের দিকে দেখা গেল এই সব জায়গাগুলোতে ডেমোক্র্যাটরা যে আলটিমেটলি যে জিনিসটা কথা বললো, এরা 1950-60 এরা কিন্তু এই হোয়াইট ওয়ার্কিং ক্লাস, তারা খুব কমফোর্টেবল পজিশনে ছিল, তার কারণ উৎপাদন শিল্পটা তখন খুব স্ট্রং ছিল, তাদের একটা সোশ্যাল স্ট্যান্ডিং ছিল। কিন্তু পরে আস্তে আস্তে দেখা গেল এই বিশ্বায়ন ভুবনায়নের পরে আস্তে আস্তে তাদের জায়গাগুলো সংকুচিত হতে শুরু করছে। 1, 2 মাইনরিটির প্রভাব বাড়ছে এবং ডেমোক্রেটসরা তাদের কন্ডিশনে রিপ্রেজেন্ট করছে, এবং গে রাইটস বা অন্যান্য জিনিস দিয়ে যেগুলো আপনার ডেমোক্রেটসরা কথা বলছেন সেটার সাথে এরা পরিচিত নয়। সুতরাং আজকে হোয়াইট ওয়ার্কিং ক্লাস যদি ফুললি এসে ভোট দেয়, তার কারণ ডেমোক্রেটরাও কিন্তু সিটির থেকে বা নন সাউথ এরিয়ার থেকেই কিন্তু তারা কিন্তু সবসময় জিতে এসছেন। সুতরাং হোয়াইট ওয়ার্কিং ক্লাস কতটা বেরিয়ে সেটা ভোট দেবেন, সেটা কিন্তু যদি তারা বেরিয়ে আসেন, সেটা কিন্তু কি এলিমেন্ট হবে। 1, হাউ ইজ ট্রাম্প ডিফারেন্ট, মানে ট্রাম্পের সাথে অন্যান্য রিপাবলিকানদের তফাৎটা কি? তার কারণ আজকে মুক্ত অর্থনীতি কিন্তু এই হোয়াইট ওয়ার্কিং ক্লাসের মধ্যে, হোয়াইটসদের মধ্যেও কিন্তু অনেক ডিভিশনস হয়ে গেছে, কিন্তু যারা একদম নিচের স্তরের হোয়াইট ওয়ার্কিং ক্লাস আছে, তারা কিন্তু আজকে মুক্ত অর্থনীতি, বিশ্ব বাণিজ্য এসব চাইছেন না, যেটা রিপাবলিকানরা বলে। ট্রাম্প একটু অন্য ধরনের, কেন ট্রাম্প যে কথাগুলো বলছেন, ট্রাম্প কিন্তু একটা দেওয়াল বা প্রাচীর তৈরি করার কথা বলছেন। উনি ইমিগ্রেশনের এগেনস্টে কথা বলছেন, এবং উনি বারবারই কথাটা বলছেন যে আমরা সেই আমেরিকাটা বানাই যেই আমেরিকাটা দেখেছেন। সুতরাং তারা যখন অনেক বছর আগে তাদের মনের যে আমেরিকাটা বা তাদের এখানে, ট্রাম্প বলছেন আমি তোমাকে সেটা আবার তৈরি করে আমি দেব। সুতরাং সেখানে কোনো রকম একটা আইডেন্টিফিকেশন হচ্ছে এই হোয়াইট ওয়ার্কিং ক্লাসের এই লেভেলের সাথে। তারা কতটা বেরিয়ে ভোট দেবেন সেটা ইম্পর্টেন্ট। সেকেন্ড হচ্ছে আমেরিকার ভোটে ফিমেল ভোটিং পার্সেন্টেজ ইজ লার্জার দ্যান দ্য মেল ভোটিং পার্সেন্টেজ, এবং সেখানে ট্রাম্পের যে কথাগুলো যেগুলো আছে
সেগুলোতে নর্মালি যারা মহিলা ভোটার তারা ট্রাম্পকে সাথে খুব একটা রিলেট করতে পারছেন না এই আসপেক্টের জন্য। কিন্তু তা সত্ত্বেও ট্রাম্প কিন্তু যেরকমভাবে দেখা গেছিল যে রিপাবলিকানরা আগেও একটা অ্যাগ্রেসিভ ন্যাশনালিজম বা পেট্রিয়টিজমের কথা তারা বলতো, কেন সেটা আমরা অনেক দেশেই দেখি, মাঝে মাঝে এই দেশেও হয়তো দেখতে পাবো এরকম কথাবার্তা, বিকজ দিস কুড বি স্ট্র্যাটেজিস। সেখানে দেখা যাচ্ছে এই কথাটা কিন্তু ট্রাম্প আবার বলছেন অ্যাগ্রেসিভ ন্যাশনালিজম, তার ইনি ইমিগ্রেশনের এগেনস্টে কথাবার্তা বলছেন, এইগুলো ওই হোয়াইট ওয়ার্কিং ক্লাসের সাথে কিন্তু খুব রেজোনেট করছে। তো আই থিঙ্ক সুতরাং আমি কেউই বলে দিতে পারবেন না কিন্তু আজকে দাঁড়িয়ে কেউ দাঁড়িয়ে বলে দিতে পারবেন না কে জিতবে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এই কথাটা হয়তো পুরুষোত্তম দা হয়তো বা অমিতাভ দা একমত হতে পারেন, আজ অবধি আমেরিকানদের সব থেকে প্রবলেমটা হচ্ছে আমেরিকানরা কিন্তু অনেক কষ্ট করে একটা আফ্রো আমেরিকান প্রেসিডেন্টকে তারা নিয়েছে, দোজ হোয়াইটস অর দি আদার্স, তারা কিন্তু কিছুতেই একটা মহিলাকে, কারণ আমরা দেখেছি হোয়াইট বয়েজ ক্লাব যেখানে আছে বা কিছু কিছু এরিয়া ছাড়া সেখানে কর্পোরেটেও গ্লাস সিলিং কিন্তু মহিলা ব্রেক করতে পারেনি। এবং এই দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে তারা কতটা একজন মহিলাকে মেনে নেবেন। সো I do not rule out a chance for Donald Trump. We may not be surprised कि Donald Trump যদি কালকে প্রেসিডেন্ট হন। অমিতাভ দা, এখানে যা পুরুষোত্তমবাবু বললেন বা সুপর্ণ যেভাবে পুরো চিত্রটা তুলে ধরলো, আমি একটু অন্য সাইড থেকে দেখছি যে ডোনাল্ড ট্রাম্প মোটামুটি মনে হচ্ছে যেন স্বপ্নের ফেরিয়ালা হয়ে বেরিয়েছে এই নির্বাচনের ময়দানে। এবং যেটা সুপর্ণ বললো যে এখন হচ্ছে মহিলাদের ভেতরে ডোনাল্ড ট্রাম্প কিন্তু আস্তে আস্তে তার পপুলারিটি লুজ করছে, কিন্তু আজকে প্রায় 1 বছর আগে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পজিশনটা মহিলা ভোটারদের ভেতরে কিন্তু অন্যরকম ছিল। এবং একটা জিনিস আমাদের ভুললে চলবে না যে অনেকগুলো সমস্যার মধ্যে দিয়ে আজকে আমেরিকাকে যেতে হচ্ছে। আমেরিকা আজকে সে শক্তিধর থাকতে পারে বটে, কিন্তু তাকেও অনেক সমস্যা মানে ইন্টারনাল যে সমস্ত প্রবলেম তাকে জর্জরিত করে রেখেছে। এক, শিক্ষা, স্বাস্থ্য, জব সিকিউরিটি এগুলোতে। কারণ কি, এবং টেরোরিজম, অবশ্যই টেরোরিজম তো আছে, কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে কি অন্যান্য রাষ্ট্রে টেরোরিজম হচ্ছে কি 6 মাস 3 মাস বাদে বাদে একটা ইয়ে হচ্ছে, কিন্তু 9/11-র পর আমেরিকাতে সেরকম কিছু হয়নি। তার মানে আমেরিকা কিন্তু সবসময় একটা ভেতরে ভয়, এবং এইটার অ্যাডভান্টেজ হচ্ছে কি অনেকটা সেই হিটলার যেরকম জার্মানিতে একটা অন্য রকমের একটা ভাবাবেগ তৈরি করার হচ্ছে কি চেষ্টা করেছিলেন যে ইয়েতে, এখানে যেন ডোনাল্ড ট্রাম্প মনে হচ্ছে যে তার ন্যানো সংস্করণ, মানে সেই রকম একটা হচ্ছে বাতাবরণ তৈরি করার চেষ্টা করছেন। কিন্তু একটা কি যে আজকে আমেরিকানরা তো তারা তো একেবারে অশিক্ষিত নয়, বা তাদের তো এই ধর্মগুরু বা হচ্ছে কি অন্য ধরনের তারা ভোট তাদের প্রভাবিত করবে না। তারা দেখবে যে আমাদের নিজেদের রাষ্ট্রে দেশের স্বার্থটা কি, আমাদের নিজেদের স্বার্থটা কি, আমাদের পরিবারের কি, এবং আরেকটি কি যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, ভবিষ্যতের আমেরিকা কি হতে চলেছে। এখন যেখানে হিলারি ক্লিন্টনের একটা কি তার কিন্তু আপব্রিঙ্গিং যেভাবে হয়েছে, বা তিনি যে স্কুল অফ থটে হচ্ছে গিয়ে বিলিভ করেন, বা তার একটা ট্রেনিংও একটা হয়ে গিয়েছে, তাতে কিন্তু আমার মনে হয় যে অনেকেরই হচ্ছে কি আমেরিকান যা ভোটার তাদের একটা আস্থা থাকবে হিলারি ক্লিন্টনের। কারণ কোনো যুদ্ধবাদ বা আপনি বলছেন অ্যাডভান্টেজ এই ক্ষেত্রে অনেকটা হিলারির দিকে আছে। সুপর্ণদা কিছু বলতে চাইছিলেন? আমি খালি একটাই ইন্টারজেকশন করতে চাই। যখন অমিতাভদা কথাটা বলছিলেন, অমিতাভদা রাষ্ট্র শব্দটি ব্যবহার করেছেন, আমি শুধুমাত্র এটা বলবো যে সকলের ক্ষেত্রেই রাষ্ট্র শব্দটা মানে অ্যাপ্লিকেবল নাও হতে পারে। তার কারণ আমি দুটো শব্দকে এখানে খুব ইম্পর্টেন্ট বলে মনে করি। একটা হচ্ছে এথনিসিটি, আরেকটা হচ্ছে ক্লাস। তো আমার মনে হয় যে স্যামুয়েল হান্টিংটন এটা নিয়ে যথেষ্ট পুরুষোত্তমদা কাজ করছেন, হার্ভার্ড ইউনিভার্সিটি অধ্যাপক। এথনিসিটির জায়গা থেকে মানে এথনিক গ্রুপস, এবং তার সাথে আপনি যিনি কথাটা বলছেন, কেন যেটা যেরকম ভাবে অমিতাভদা সঠিকভাবে বলেছেন যে অ্যাগ্রেসিভ ন্যাশনালিস্ট সেন্টিমেন্ট, যেটাকে ঠিকভাবে বলেছেন যে এটাকে ফ্যান করা,
কিন্তু আমি যদি আমাকে নিজেকে মার্জিনালাইজ বোধ করি, আমি যদি দেখি যে আমার সেই রকম নতুন যে বিশ্ববাজারে যাওয়ার মতো বা ফ্রি ট্রেডের জন্য যদি দেখি যে যারা দ্য বেস্ট অফ এডুকেটেড যারা আছে তারা হয়তো সব সুবিধেগুলো পাচ্ছে, কিন্তু আমি সেই সুবিধেগুলো পাচ্ছি না, তখন আমার কাছে রাষ্ট্রের ইন্টারেস্টের থেকেও বেশি হবে আমার ক্লাস ইন্টারেস্ট বা আমার যে গ্রুপসগুলোর সাথে আমি রিলেট করতে পারি, যে রেফারেন্স গ্রুপ যে শব্দটা আমরা ব্যবহার করি, আমি এই আলোচনার মধ্যে এই এথনিক এবং ক্লাস বা রেফারেন্স গ্রুপটাকে আমি একটু আলোচনার মধ্যে আপনার পারমিশনে ঢুকিয়ে দিতে চাই। পুরুষোত্তম দা, ঠিকই তাই, এথনিক এবং ক্লাস এই দুটো জায়গা থেকেই যদি আমরা যাই, বেশ কিছু হিসপ্যানিক, হোয়াইট বা হচ্ছে হ্যাঁ এদের একটা অংশ যেরকম রয়েছে, আবার এটাও ঠিক হচ্ছে যে বিশ্বায়ন যেরকমভাবে এগিয়েছে সেখানে অবশ্যই হচ্ছে ডেমোক্র্যাটদের একটা কিন্তু বড়, যেমন বিভিন্ন ক্ষেত্রে যুদ্ধে জড়িয়ে পড়া, এই সমস্ত বিষয়গুলো নিয়ে অনেক ডিবেট হয়েছে, কিন্তু বাস্তব পরিস্থিতিতে আসলে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা এখানে এসে যায়। এবং ইন্টারেস্টিং ব্যাপার যে চায়নার একটা কমেন্ট এসছে ওখানকার একটা থিঙ্ক ট্যাঙ্ক থেকে, সেখানে তারা ডোনাল্ড ট্রাম্পকে বলছে সুইসাইড বম্বার অফ আমেরিকান পলিটিক্স, এবং অনেকটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের দিকে কিন্তু একটা নজর থাকছে, রাশিয়া, চীন, প্রত্যেকেই গোটা বিশ্বের। চীনের ঠিক আছে, বলুন আপনি, আমি প্রথমেই যেটা উল্লেখ করব সেটা হচ্ছে যে সুপর্ণবাবু হোয়াইট ওয়ার্কিং ক্লাসের কথা বললেন এবং তারপর খুব খুব জোর দিচ্ছেন, কিন্তু এবং আপনি এবং তার মধ্যে এথনিসিটি এবং ক্লাসের প্রশ্নটাও এখন চলে এসেছে। তো যেটা আমি এখানে প্রথমেই বলবো সেটা হচ্ছে যে একটা জিনিস মনে রাখা দরকার, যে আমেরিকান ডেমোগ্রাফিক্স, যেটা আমরা এখানে আসার আগে আলোচনা করছিলাম, যে আমেরিকান ডেমোগ্রাফিক্স কিন্তু মানে খুব ড্রামাটিক্যালি চেঞ্জ করছে। মানে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের যে জনসংখ্যা, তাতে একমাত্র অনলি 64% হচ্ছে হোয়াইটস, বাকি 36% তাদেরকে তিনটে কম্পোনেন্ট গ্রুপে আমি ভাগ করব। একটা হচ্ছে আফ্রিকান আমেরিকানস, তাদের সংখ্যা হচ্ছে অ্যাবাউট 13%, ল্যাটিনোস তাদের সংখ্যা অ্যাবাউট 10 to 15%, আর বাকিরা বিভিন্ন জায়গা থেকে, মানে এশিয়ান পপুলেশন অত বেশি নয়, ধরুন আমি মনে হয় অ্যাট দ্য মোস্ট 22%, খুব বেশি যদি হয়। তো এখন প্রশ্নটা হচ্ছে যে এই যে ডেমোগ্রাফিক্সের খেলাটা, এই ডেমোগ্রাফিক্সের খেলাতে কিন্তু মানে ইনক্রিজিংলি রিপাবলিকানরা পেছিয়ে যাচ্ছে। তার প্রধান কারণ হচ্ছে, একটু যদি অঙ্ক করে জিনিসটা বোঝবার চেষ্টা করেন, আমি আপনার কাছে এই পয়েন্টটাতেই আসবো যে কেন তারা পিছিয়ে যাচ্ছে, যে 64%, সেটা তো বলতে যাচ্ছিলাম। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরছি, সঙ্গে থাকুন।